আগের একটা ভিডিওতে তুলে ধরেছিলাম সিমলাপাল রাজবাড়ির ইতিহাস, আর ওই সিমলাপাল রাজবাড়ির একটি শাখা ভালাইডিয়া রাজবাড়ি। তাই আজকে আমরা এসেছি ভালাইডিয়া রাজবাড়ির ইতিহাস তোমাদের সামনে তুলে ধরার জন্য। সামনে যে বড় গেটটি দেখতে পাচ্ছ, এটিই হচ্ছে পুরনো রাজবাড়ির গেট। রাজবাড়ির বাকি অংশ বন্যার জলে ভেসে গেলেও এই গেটটি এখনো অক্ষতভাবে দাঁড়িয়ে রয়েছে। এই ভালাইডিয়া রাজবাড়ির যিনি প্রথম রাজা ছিলেন তিনি হলেন লস্কর সিংহ চৌধুরী। উনি 1617 খ্রিস্টাব্দে ভালাইডিয়াতে এসে জমিদারি স্থাপন করলেন। লস্কর সিংহ চৌধুরী বৃন্দাবন থেকে ঠাকুর নিয়ে এসেছিলেন রাধা গোবিন্দজিও, যেটি ভালাইডিয়ার পুরনো রাজবাড়িতে গেলে আপনারা দেখতে পাবেন ওই মন্দিরটি ধ্বংসাবশেষ এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। পুরনো মন্দির গোবিন্দজি, ওই ধারে দুর্গা মন্দির ছিল, নদী হয়ে গেছে, পেছারি বেড়েছিল, নদী হয়ে গেছে। এইটি বাড়ি ছিল, এইটি বড় খড়কেটের বাড়ি ছিল। তখন সবাই আমরা একসাথে থাকতাম, ওই পদ্ধতিতে আমরা সবাই একসাথে থাকতাম। ঘূর্ণি ঝড়ে পড়ে যায়, যে সব যে যার জন্মে হোক চলে যায়। উনি ওনার বিয়া বছর উনি ওইখানে যান। আর এইখানে আমি আছি, আমার দু ভাই ঝরে আছে, আমার জেঠু দাদারা ঝরে আছে। সরোজমণি যারা মারা গেছেন ওনারা আমার যেতে ভাই, সুনীল আমার প্রফেসর, সুশীলবাবু উনি সিংলাপাড়া থাকেন। তাহলে এই তো আমাদের একটু পুরোনো মেয়ে, এইটি সবটি পুরোনো মেয়ে। এটা আপনি থাকেন? আমি থাকি, আমার দু ভাই ঝরে আছে। আচ্ছা আচ্ছা। আর এই যে সেই ভালাইডিয়া রাজবাড়ি, যেটি এখন পুরো ধ্বংস হয়ে গেছে, শুধু পিলার গুলি দাঁড়িয়ে আছে। আর এটাই সেই গোবিন্দজিওর মন্দির, যেখানে একসময় রাজবাড়ির পুজো হতো। সেখানে এখন বিষাক্ত পোকামাকড় ও সরীসৃপদের বসবাস। আর এই লস্কর সিংহ চৌধুরী গোবিন্দজিওর নাম নিয়ে পুরোপুরি বৈষ্ণব হয়ে গিয়েছিলেন। আর এই গোবিন্দজিওর পূজার জন্য কেন্দ্রবেড়ার থেকে পণ্ডাদেরকে নিয়ে আনলেন, আর ময়নাপুর থেকে এনেছিলেন চক্রবর্তীদের দুর্গাপূজা করানোর জন্য, আর বাকিপাল থেকে এনেছিলেন ডমদেরকে পুজোয় বাজনা বাজানোর জন্য। এই রকম ভাবে ভালাইডিয়ার জমিদারি শুরু হয়েছিল। আর এই পুরনো রাজবাড়ি বন্যার জলে ভেসে যাওয়া 1964 সালে প্রদ্যুৎ সিংহ চৌধুরীকে নিয়ে ওনার মা এইখানে চলে আসে। আর এটা এখন ভালাইডিয়ার রাজবাড়ি হিসেবে সবাই জানে। খুব সুন্দরভাবে সাজানো গুছানো আছে এই রাজবাড়িটি। আর সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটিই হচ্ছে এই রাজবাড়ির দুর্গা মন্দির। আর তারপর এখানে নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছিল গোবিন্দজিওর মন্দির। আর এখন বর্তমানে যিনি রাজা আছেন, যাকে সবাই রাজা হিসেবে মানে, মাননীয় শ্রী প্রদ্যুৎ সিংহ চৌধুরী মহাশয়, তিনি এই বাড়িতেই থাকেন এখন। আর এটি হচ্ছে ভালাইডিয়া রাজবাড়ির আমবাগান। আর বন্ধুরা, তোমরা কারা কারা ভালাইডিয়া কিংবা ভালাইডিয়ার আশেপাশের গ্রাম থেকে আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই একটু কমেন্টে জানাও। আর এবার মাননীয় শ্রী প্রদ্যুৎ সিংহ চৌধুরী মহাশয়ের মুখে জেনে নেওয়া যাক ভালাইডিয়া রাজবাড়ির কিছু ইতিহাস সম্পর্কে। এই শ্রীপতি মহাপাত্রর ষষ্ঠ বা সপ্তম অধস্তম পুরুষে চিরঞ্জীব সিংহ চৌধুরীর 3টি সন্তান। বড় রানীর সন্তান লস্কর সিংহ চৌধুরী, আর ছোট রানীর সন্তান হচ্ছেন লক্ষণ সিংহ চৌধুরী, আর লক্ষণ সিংহ চৌধুরী বিক্রম। তো জমিদারি ভাগ হলো, কারণ প্রাপ্যটা ছিল লস্করের সমস্ত জমিদারিটাই, যেহেতু উনি বড়। কিন্তু যেহেতু ওর মা মরে গেছিলেন, তাই ওকে জমিদারিটা পুরোটা দেওয়া হলো না, জমিদারি ভাগ হয়ে গেল। তার সমস্ত সদরটা নিলেন ওরা 6 আনা, 4 আনা পেলেন বিক্রম, আর 6 আনা পেলেন লস্কর। লস্করকে জঙ্গল মহলের দিকে ঠেলে দেওয়া হলো। আমাদের যিনি জমিদারের আদি পুরুষ 1617 খ্রিস্টাব্দে এখানে এসে জমিদারি স্থাপন করলেন। মাটির কাঠ দিয়ে গড়া ঘর, সেখানে উঠে এলেন। এবং ব্রাহ্মণ বলতে গোবিন্দ, উনি ঠাকুরেরও ভাগ পাননি, তাই সিমলাপালির ঠাকুর হলেন কৃষ্ণ বলরাম। এখানে লস্কর বৃন্দাবন থেকে ঠাকুর নিয়ে এলেন রাধা গোবিন্দজিও। কৃষ্ণ বলরাম কিন্তু কোনো অর্থে বৈষ্ণব নন, কারণ বলরাম সমস্ত শাস্ত্রের ক্ষেত্রে উনি বৈষ্ণব ছিলেন কোথাও প্রমাণ করা যাবে না। শস্ত্রবিদ, হলধর, বীর। কিন্তু রাধা গোবিন্দর নাম নিয়ে এরাই ঠিক করলেন এরা পুরোপুরি বৈষ্ণব হয়ে গেল। এরপর উনি এই গোবিন্দজির পূজার জন্যে কেন্দ্রবেড়ার থেকে পণ্ডাদেরকে আনলেন, তাদেরকে জমি দিলেন, পণ্ডারা পুজো করবেন। বিক্ষোভপুর থেকে সৎপথীদেরকে আনলেন, গাঁওয়ারায় বসলেন, তারা যজন যজন কর্ম করবেন। ময়নাপুর থেকে চক্রবর্তীদের আনলেন দুর্গাপূজা করার জন্যে। বাকিপাল থেকে ডমদের এনে ভালাইডিয়ায় বসালেন পুজোয় বাদ্য বাজাবার জন্যে। এবং বৈষ্ণবদের নিয়ে এলেন আরও বাইরের থেকে, দিয়ে এখানে ভালাইডিয়া বসালেন খোল কীর্তন করার জন্য। নতুন করে জমিদারির পত্তন হল। আমার এই জমিদারি পত্তনের গল্পটা খুব সুন্দর করে ভালাইডিয়া রাজপরিবার ইতিহাসের আলোচনায় বইতে একটা গল্পের আকারে লেখা আছে, নাম হচ্ছে চড়েই বেতে। নামগুলো শুধু আমি পাল্টে দিয়েছি, কারণ আজকে 400 বছর পরে দুটি পরিবারের মধ্যে কলহ লাগানো তো আমার কাজ নয়। ইতিহাসটা বলে দিলে কেন উনি 6 আনা পেলেন, কেন উনি 6 আনা পেলেন, কেন উনি 4 আনা পেলেন, এটা তো হয় না। আমি গণ্ডগোলটা লাগাইনি, কিন্তু গল্পের আকারে সমস্তটা আমি বলে দিয়েছি। এবং তাতে খুব উল্লেখযোগ্য দুটো লাইন আছে। উনি পেরিয়ে আসছেন
আশ্বিন মাস, নদীতে কালো জল বয়ে যাচ্ছে। উনি ঘোড়ায় চড়ে আসছেন, সঙ্গে আছেন রানী পালকিতে। দুদিন আগে তরুপুরে বিশ্রাম নিয়েছেন, তারপর নদী পেরোচ্ছেন, ঘোড়ায় চড়ে লস্কর। তো থমকে গেছেন, কতটা জল। রানী আস্তে আস্তে নেমে পাশে এসে দাঁড়ালেন, বলেন জল বেশি নয়, আপনি পেরিয়ে যান, ঘোড়া পেরিয়ে যাবে, দেখুন তলার পাথর বাড়ি দেখা যাচ্ছে। এরপর বর্ণনা আছে, তখন বাবুই গাছে তাল গাছে বাবুই পাখিরা বাসা বাঁধছে, নদীর চরে বক চড়ছে, নতুন জীবনের পত্তন। উনি ভেলাই দিয়ে এসে জঙ্গল কেটে নতুন করে বসন স্থাপন করলেন। এবং এটা আমার তথ্য নয়, এটা ওই ইতিহাসবিদ রথীন্দ্রমোহন চৌধুরী তার বাঁকুড়াজনের ইতিহাস বইতে লিপিবদ্ধ করে গেছেন। যে কারণে আমাদের 2017-তে 400 বছর পুরো সেখানে থাকাটা আমি করোনার কারণে বা অন্যান্য অসুখের কারণে করে উঠতে পারিনি। এবছর 2025-এ 16ই ফাল্গুন 28শে ফেব্রুয়ারি 400 বছর পূর্তির অনুষ্ঠান করেছি। আমার যেখানে যত ভাইয়াদ আছেন তারা সপরিবারে সবাই এসছেন, স্বামী স্ত্রী বাচ্চারা সবাই এসছেন। সকালে এখানে এসছেন, মন্দির পরিক্রমা করেছেন, মন্দির ধুয়েছেন, দুপুরবেলা গোবিন্দজির প্রসাদ খেয়েছেন সবাই। নিরামিষ ভাত, ঘি, কাগজি লেবু, ভাজা, মুগের ডাল, 3টে তরকারি, চাটনি, পায়েস, দই আর মিষ্টি। যেহেতু গোবিন্দজির এটা আমাদের তো আমিষ করাতে চলবে না, সব নিরামিষ। এবং প্রত্যেকের জন্য গাওয়া ঘি দেওয়ার ব্যবস্থা ছিল। ওরা খুব খুশি হয়ে গেলেন, আমারও মনটা ভরে গেল যে আমি লস্কর সিংহ চৌধুরীর উত্তর পুরুষ হিসাবে এটা করে গেলাম। এবং ভ্যালাইডিয়া রাজপরিবারের সাথে সিমলাপাল রাজপরিবারের প্রথম থেকে একটা মনোমালিন্য ছিল। পরবর্তী পর্যায়ে মদনমোহন সিংহ চৌধুরী আর প্রাণবল্লভ সিংহ চৌধুরী, প্রাণবল্লভ সিংহ চৌধুরী অর্থাৎ আমার ঠাকুরদা, মদনমোহন সিংহ চৌধুরী অর্থাৎ চিরঞ্জীবের বাবার ঠাকুরদা, এরা পরস্পর ভাইরা হয়ে গেল। কারণ মদনমোহন সিংহ চৌধুরীর স্ত্রী সিন্ধুবালা দেবী আর প্রাণবল্লভ সিংহ চৌধুরীর স্ত্রী কৃষ্ণ কামিনী দেবী, এরা ছিলেন মামতো পিস্তুত বোন। একটা ক্লোজ সম্পর্ক হলো এবং তখন একটা হৃদ্যতা স্থাপনের চেষ্টা করা হয়েছিল। মদনমোহন সিংহ চৌধুরী ছিলেন সিমলাপাল রাজপরিবারের সবচেয়ে উদার ব্যক্তি। আমি এখানে এলাম, এরপর পুরনো বাড়ি বন্যার জলে ভেসে গেল। আমার মা এখানে আমাকে নিয়ে এলেন 1964 সালে। এখানে বড় বাড়িটা মায়ের করা, বাকি সব আমার করা। আমি যাতে লেখাপড়া শিখতে পারি, বংশের ধারার বাইরে যেতে পারি, তাই জন্য মা আমাকে ক্লাস 7-এর সময়তে বোর্ডিংয়ে রেখে দিলেন। পড়তাম লক্ষ্মীশ্বর হাই স্কুলে, বাড়ি আমার ভ্যালাইডিয়ায়, থাকতেও কিন্তু লক্ষ্মীশ্বর বোর্ডিংয়ে। এবং সাধারণ ছেলের সঙ্গে থালা পেতে খেতে হবে। একটা আলাদা রুম ছিল, সেই রুমে আমি থাকতাম। আমার দুপাশে দুজন মাস্টারমশাই থাকতেন, একজন ভগবান বাবু, একজন রাহুল বাবু। আমাদের লোকসে হাই স্কুলে আপনি পড়েন? হ্যাঁ, এখানে আমি ক্লাস 8 পর্যন্ত ছিলাম। অ্যাডমিশন টেস্ট দিয়ে ফার্স্ট হয়ে চলে গেলাম বাঁকুড়া জেলা স্কুল। জেলা স্কুল থেকে আমি লেখাপড়া করলাম, তারপর চলে গেলাম খ্রিস্টান কলেজে। জেলা স্কুলে বোর্ডিংয়ে থাকতাম। খ্রিস্টান কলেজে যখন গেলাম তখন 4 বছর সেটা ব্রাউন হোস্টেলে থাকতাম। আমি হোস্টেল জীবন সাধারণ জীবনের সঙ্গে অত্যন্ত অভ্যস্ত। কাপড় কাচা, জল তুলে স্নান করা, রুম পরিষ্কার করা, পূজাতে জল ভরা, বাজার করা, লন্ডিতে কাপড় জামা দেওয়া, নিয়ে আসা, আমি সব কিছুতে অভ্যস্ত। মা আমাকে এটাই চেয়েছে, যাতে রাজপরিবারের কোনো ছাপ, বিলাসিতার কোনো ছাপ আমার মধ্যে না আসে। এরপর 67 সালে আমি বাড়ি ফিরে এলাম এমএ পাস করে। পরিবার মুখার্জিকে আমার খুব ভালোবাসতাম। আমি কংগ্রেসের রাজনীতি করতাম আজীবন। আমি যে ভালো বক্তৃতা করতে পারি সেটা আমারই শেখানো। উনি আমাকে ট্রেনিং দিয়ে শিক্ষা দিয়েছেন কেমন করে ভালো বক্তৃতা দিতে হয়। এমন একটা সময় এলো যখন উনি আমাকে বলতেন, তুই আগে বললে আমার বক্তৃতা কেউ শুনবে না, তুই শেষে বলবি। আমাকে তুই করে বলতেন, খুব ভালোবাসতেন। আজ নেই উনি, কিন্তু ওনার জন্য একটা শ্রদ্ধার আসন আমার মনে রয়ে গেছে। এবার উনি আমাকে ভোটে দাঁড় করলেন 1971 সালে।
জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে, কংগ্রেস ভাগ হয়েছে ইন্দিরা কংগ্রেস হ্যাঁ আর জগজীবন আর ওই আদি কংগ্রেস অতুল্য ঘোষ। আমার প্রতীক ছিল গাই বাছুর। হ্যাঁ আমি 27 বছরের ছেলে, হ্যাঁ তো প্রচন্ড পরিশ্রম করে মাত্র 1400 ভোটে হ্যাঁ রাজনীতির মারপেট জানার জন্য হেরে গেলাম রাজনীতি। হ্যাঁ হ্যাঁ আমি সরাসরি ইউনিভার্সিটি থেকে পেরেছি, লেখাপড়া জানি, ওটা তো জানি না। মা বলে আর তোমার ভোটে দাঁড়াবার দরকার নেই, হ্যাঁ ওটা তোমার জন্য নয়। অবশ্যই। তার আগে আমি জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হয়েছি। আমার সাথে প্রণব মুখার্জি কংগ্রেসে যোগ দিয়েছেন বাংলা কংগ্রেস থেকে এসে। আচ্ছা আমার কাছে ওই রাজস্থানে যিনি রাজ্যপাল ছিলেন দেববাবু, উনি এসেছেন, প্রিয়দাস মুন্সি এসছেন, সুব্রত মুখার্জি এসছেন, ভারিত দাস এসছেন, লক্ষ্মী বসু এসছেন। আমি তখন কংগ্রেসের রাজনীতিটা কেউ কেটা। এবার 1984 সালে কল্যাণ প্রসাদ মারা যাওয়ার পরে আমাকে ওরা উদ্যোগ নিয়ে সেনাবাল ব্লকের প্রেসিডেন্ট করলেন। আমি 1 বছরের মধ্যে ছেড়ে দিলাম, এটা আমার জন্য নয়। কিন্তু আমি কংগ্রেসে রইলাম। জীবনে 1-1.5 হাজার বক্তৃতা করেছি। হ্যাঁ সিমলাপাল ব্লক, তালডাংরা ব্লক, ইনপুর ব্লক, রানীবাগ ব্লক, খাতড়া, সারেঙ্গা, আর এপাশে পুঞ্চা ব্লক, মানবাজার ব্লক, পুরুলিয়া, ঝালদা, বেগুনকাদার, তলি, এই 2টা জেলা জুড়ে আমি রাজনীতি। বেরোজ পদেরও বক্তৃতা দিয়েছেন? হ্যাঁ, বক্তৃতা করেছি এবং রাজনীতি করেছি। আচ্ছা কিন্তু রাজনীতি কখনো আমি পদে যাইনি, কারণ পদে গেলে যে গালাগাল খেতে হবে, যে নোংরামি করতে হবে, এটা আমার স্বভাবে নেই। ইতিমধ্যে 1972 সালে আমি খ্রিস্টান কলেজে লেকচারার ছিলাম, আমাকে ফিরে আসতে হলো। এর মণিবাবু ছিলেন হেডমাস্টার, ওকে এখানে লোক তাড়িয়ে দিল। স্কুলে একটা অরাজক অবস্থা হলো। আমার বাবা বিজয়চন্দ্র সিংহ স্কুলটা তৈরি করেছিলেন, আমার মা রানী উষাইরা দেবী ছিলেন আমৃত্য ফাউন্ডার। আমি হেডমাস্টার হয়ে গেলাম। হেডমাস্টার যখন হয়ে গেলাম, ওর তো রাজনীতি করা চলে না, আমি রাজনীতি গুড বাই করলাম। দলীয় রাজনীতিতে সমর্থক হইলাম, বক্তৃতা করেছি সব, এবং মন প্রাণ দিয়ে আজীবন স্কুল করেছি 33 বছর। ইতিমধ্যে 2000 সালে আমার বাবার নামে 69 জন জায়গা দান করি। বিজয় বিদ্যানিকেতন বালিকা বিদ্যা মন্দির করেছি, হ্যাঁ হ্যাঁ। ওটা আমার বাবার নামে। আর তার পাশেরটা বেশি, তার পাশেরটা আমার বাবার নামে। বেসিক বুনিয়াদ স্কুল, বেসিক স্কুল যেটা বুনিয়াদি, আমি হ্যাঁ করেছি, দুটোই আমার বাবার দুটো নামে লেখা করেছি। আছে বোর্ডে। হ্যাঁ দুটোই আমি করেছি, কিন্তু আমি ওরও কোনো পদে যাইনি। পদে গেলে দানের মর্যাদা থাকবে না। হ্যাঁ। আর ধর্মীয় কাজকর্ম বলতে ধরো, আমি রঙ্গিতলা শিব মন্দির প্রতিষ্ঠা করেছি 1423 সালে। আচ্ছা আমি হন্যাগুড়িতে একটা শিব মন্দির প্রতিষ্ঠা করছি। এই হন্যাগুড়ি? হ্যাঁ, ওটা স্যার বর্তমানে হচ্ছে, আমি ও, দেখলাম। হ্যাঁ। দেখলাম আমি দেখলাম। ওটা আমারই দেওয়া জায়গা। আচ্ছা আচ্ছা, সেদিন মেলা হলো স্যার একটা। হ্যাঁ, আমারই গান। আমি সারা জীবন যত কাজ করে আনন্দ পেয়েছি, শিক্ষকতার মতো তৃপ্তি কখনো আমি পাইনি। আমার বইতে আমি লিখেছি, যদি আমি আবার জন্মাই, আমি শিক্ষক হয়ে জন্মাই, অন্য কোনো আকাঙ্ক্ষা আমার নেই। আমি বিলাসী নই, ভোগী নই, সে তো তোমরা সবাই জানো। আর আমি যে খুব কটু ভাষী তাও তো আমি নই, না, মন্দ কথা কাউকে বলি তাও তো আমি বলি না, খুব জোরে কথাই আমি বলি না। কিন্তু ছেড়া তোমরা দেবতার মতো ভক্তি করতে, এটাও তো সত্যি। অবশ্যই। আর এখানে দুর্গাপূজা চালু হলো, গোবিন্দজির দোল চালু হলো। গোবিন্দজির 12 মাসই উৎসব, আমরা এখন বৈশাখ মাস। এখানে বেশি পরিমাণে চাল রান্না করা হয়, একে বলা হয় বাড়া ভোগ। ও, এটা অনাথ আত্মদের মধ্যে বিলি করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুপুরে পায়েস হয় নিত্য, সেটাও গরিব ছেলেদের মধ্যে বিলি করে দেওয়া হয়। আচ্ছা বিকেলে ছানা, বুট ডাল, দই, শরবত, এটাও গরিব মানুষের মধ্যে বিলি করা হয় গোটা বৈশাখ মাস জুড়ে। এবার এখানে ঝুলন পূর্ণিমা হয়, রাস পূর্ণিমা হয়, উত্থন হয়, মকর সংক্রান্তি হয়, আর দোল পূর্ণিমা হয়। আমাদের এখানে দোলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, সেদিন আমাদের ঠাকুর চতুর্দোলায় চড়ে হোলি খেলতে পারে। এবং আমরা যেহেতু বৈষ্ণবপন্থী, তাই ঠাকুরের কোনো জাতপাত নেই।
সেদিন যে ডাক করবে তার বাড়িতে যাবেন, ডোমের বাড়িতেও যাবেন, লোহারের বাড়িতে যাবেন, ব্রাহ্মণ বাড়িতে যাবেন। এই সার্বজনীনতা তো দেখতে পাওয়া যাবে না। এখানে সব ডোমরাও তাকে পুজো করবে, লোহাররা পুজো করবে, খয়রারা পুজো করবে, ব্রাহ্মণও পূজা করবে, ক্ষত্রিয় পুজো করবে, সার্বজনীন। এবং আজকে এত দীর্ঘদিন ধরে 3 দিন ফ্রি যাত্রা, যত টাকায় পুরাণ লাগুক মানুষকে শোনানোর জন্য আমরা করি। দোলের পরের 3 দিন এককালে এখানে নাট্য ভারতী এসেছেন, জ্যোৎস্না দত্ত এসছেন, দীপেন চ্যাটার্জি এসছেন, তপন কুমার এসছেন, ফণী বিদ্যাবৃন্দ এসছেন, সবাই মিলে যাত্রা করে গেছে। দুর্গাপূজা, দুর্গাপূজা এবার দুর্গাপূজা নিয়ে যেটা বলছে, দুর্গাপূজা আমাদের লস্কর সিংহ চৌধুরী তুলে যান। এখানে দুর্গাপূজার আমাদের নবম্যাদি কল্পারম্ভ হয়, ঠিক যেমন বিষ্ণুপুরে হয়। অর্থাৎ 15 দিন আগেই আমার এখানে নদীর থেকে ঘট চলে আসে। জিতা অষ্টমীর পরের দিন নদী থেকে ঘট আসেন এবং 15 দিন ধরে সেই ঘরে চণ্ডী পাঠ হয় আর ভোগ রাগ হয়। আবার সপ্তমীর দিন সেই কলসকে নিয়ে গিয়ে নতুন কলস নিয়ে এসে মণ্ডপে স্থাপন করা হয়। এটা নতুনত্ব 15 দিন ধরে দুর্গাপূজা হয়। এরপর আমাদের সপ্তমীতে 3টি ছাগল, 3টি কুমড়া, 3টি আখ। অষ্টমীতে 9টি ছাগল, 9টি কুমড়া, 9টি আখ। নবমীতে 3টি ছাগল, 3টি কুমড়া, 3টি আখ বলি হয়। এখানে ঘাতক নির্দিষ্ট করা আছে, তার এখানে কাটে এবং আমাদের কিছুই পাওনা নয়, সব বেরিয়ে গেছে, আমাদের কোনোটাই পাওনা নয়। তারপর নবমীর বিকালে আমাদেরকে রঙ্কিনী তোড়া যেতে হয়, ওখানে আমার হুকুমে বলি হয়। যে বলি যে হয় ওখানে আমাদের তরফ থেকে 2টি ছাগল দেওয়া হয়। সেই 2টি ছাগলের একটি পায়ে ডোমরা আর একটি পায়ে নামাতারা, যারা 800 করে নিয়ে যারা যায় আমাদের চাকররা। ওটাও চ্যারিটি, আমাদের কোনো প্রাপ্য নেই। রঙ্কিনীর মধ্যে থেকে আমাদের প্রাপ্য বেলপাতা আর কালো ছাগল একটি দিতে হবে। বলেছিলাম ওইটাই একই ঘটনা। তার মাথাতে শিঙে সুতো বাঁধা থাকবে, রঙ্কিনীর হাতে ধরা থাকবে, সেটা কাটলে আমার বলির সাঙ্গ হলো। এবার আমি অর্ডার দিলে যত আমার মানতের পাঠা আছে সব মানতের পাঠা করে কাটা হবে। এবার সব হওয়ার পরে আমি আবার বাদ্য বাজিয়ে বাড়ি চলে আসবো। একটা সময়তে পালকিতে করে আমাকে যেতে হতো, পালকিতে করে আসতে হতো। আমি হেডমাস্টার হওয়ার পরে আমি বাদ দিলাম, আমার পক্ষে বড় লজ্জাজনক, এটা আমি করতে পারবো না। তাই আমি গাড়িতে করে যাই, গাড়িতে আসি। কেন আমি হেডমাস্টার, কালি ছেলেদিকে এত বিদ্যা দিব, আমি নিজে পালকিতে চড়ে বাবু ছেড়ে চলে যাচ্ছি, আমি মানতে পারবো না। তোমরা যারা আমাকে দেখেছো স্কুলে, আমার কোনো বাবনের পোশাক তো তোমরা কখনো না স্যার, আপনার একটা গ্র্যাভিটিতে ওখানে। কিন্তু খারাপ হলো না কারোর সাথে। এমনকি নাটক থিয়েটারে আপনার ভাষণ ছাড়া ওই অনুষ্ঠানটা হয়। এই যে যাত্রা আপনি যে হতো, স্পিকারের প্রথমে যে শুরুটা বলবেন, ওইটাতে সব দর্শকরা এইভাবে করেছি। নাটক আমি ভালোবাসি। আমার নাট্য প্রতিভার জন্য 2023 সালে 16ই ডিসেম্বর আমাকে পশ্চিমবঙ্গ সরকার খাতড়া ব্লকের খাতড়া সাব ডিভিশনের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার দিয়েছেন বিষ্ণুপুরী যদু ভট্টাচার্য। আর আমি বই লিখি প্রচুর। আমি যাত্রার ইতিহাসের বই লিখেছি, শিক্ষালেখাল, নাটকের বই লিখেছি, গোধূলির ছায়াপথে পাণ্ডবদের ইতিহাস নিয়ে, সামাজিক বই লিখেছি, আবির রাঙা অস্ত আকাশ, আর ভ্যালেডের রাজপরিবারের ইতিহাস লিখেছি। এইভাবে চালিয়ে যাচ্ছি, কদিন পারবো জানি না। কিন্তু আমাদের যেহেতু দেবোত্তর ট্রাস্টের দলিল আছে, আমি থাকি বা না থাকি, দেবোত্তর সম্পত্তির থেকে দেবতার পূজা অর্চনা যেমন চলছে এমনি আগামী দিনে চলবে, তার ব্যবস্থা করা আছে। আমি আবার নতুন করে ব্যবস্থা করে দিই। এবং সিমলাপাল রাজপরিবার যথেষ্ট করতে পারেন, আমাদের আয়ের কোনো অভাব নেই। একটা পেট্রোল পাম্পের মালিক, আর সিমলাপালে 1 ডেসিমেল জায়গার দাম 1.5 লক্ষ টাকা। ওই জায়গারও তো অভাব নেই। এই করে চলে যাচ্ছে আমার ছেলেদিকে আমি এখানে আসতে দিইনি। আমি একাই থাকি। আমার বড় ছেলে দুর্গাপুরে থাকে, মেডিসিনের এমডি ডাক্তার। মেয়ে ছেলে কেমিস্ট্রির এমএসসি, ও কমলপুরের শিক্ষক। ছোট ছেলে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর বাঁকুড়া কোর্টে। আমার জামাই চার্টার অ্যাকাউন্ট্যান্ট। আমার ছোট বৌমা শিক্ষয়িত্রী। আমার দহিত্র আমেরিকায় চাকরি করে, আমেরিকার ইঞ্জিনিয়ার। আমার দহিত্রী মেয়ের মেয়ে, সে ব্যাঙ্গালোরে চাকরি করে, সেও ইঞ্জিনিয়ার।
এভাবে আমাদের জীবন কেটে যাচ্ছে। যে কদিন আছি সরস্বতী পুজো করবো, তুমি তোমার আলমারি দেখলেই বুঝতে পারছো, বই আমার গোটা আলমারি একদম। পড়াশোনা করে আমি কাটিয়ে দিই, আমার চলবে এইভাবে যে কদিন আছি। তোমরা এইটা একটা ছবি নিয়েছো যে মানপত্রটা দিয়েছে আমাদের। এই যে উপরে একটা ওই আচ্ছা আপনার বাবা যে পিতা ওনার ছবিটা এখানে নেই, এখানে না? ও, তাহলে। আমাদের গ্রুপ ফটো আছে, ওই ঘরটা ওখানে উপর পাবে। ও বাঁ দিকটা করে আছে। হ্যাঁ। হ্যাঁ ঠিক ঠিক। গ্রুপ ফটো আছে, ওটা আমাকে দিয়েছিল খাতড়ার থেকে।